দর্শক, বন্যার খবর জানতে যাচ্ছি নোয়াখালীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদ পারভেজ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাসুদ, বন্যার পানি ঠিক কতটা নেমেছে এবং সবশেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন? লীনা, আপনি নিশ্চয়ই আমার পিছনে লক্ষ্য করছেন যে লক্ষ্মীপুর চৌমুহনী সড়কের যে অসংখ্য খানাখন্দে আপনার এই যে ভরে গেছে, এবং সেখানে আপনার এই অনেক গাড়ি আটকা পড়ে আছে। পথে পথে প্রায় 28 কিলোমিটার সড়ক, এই পথে এই বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটাকে মানুষ অনেক ভোগান্তি সৃষ্টি হয়েছে। আর এখানে আরেকটা বিষয় বলতে হয়, শুধু এই চৌমুহনী কেন্দ্রিক যে নোয়াখালী জেলা সদর বাইজদির সাথে, সেনবাগের সাথে, সোনামুড়ির সাথে যে সড়কগুলো আছে, অভ্যন্তরীণ সড়কগুলো, সেখানে অনেক খানাখন্দে পড়ে গেছে। এই বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছে নোয়াখালীর, সেটা কিন্তু মানুষ কিন্তু কষ্টে লাঘবে, সেই দুঃখে তারা পায়ে হেঁটে, অনেকে আমি দেখছি রাস্তা পার হতে দেখেছি অনেকের, তারা মাইলকে মাইল শুধু রাস্তা পায়ে হেঁটে চলছে। তো এখানে সার্বিক বন্যা পরিস্থিতি এখনো কিন্তু পানি কমে গেলেও সেখানে উন্নতি বলা যাবে, কারণ গতকাল রাতে যে পরিমাণ বৃষ্টি আবার হয়েছে, সেখানে সেই একই পরিমাণ পানি আবারও জমে গেছে। তো এই নোয়াখালীর যা নির্বাহী প্রকৌশলী, সড়কের নির্বাহী প্রকৌশলী, উনি আপনার ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ণয় করছেন। আর পাশাপাশি আপনার এই যে মাছের ঘের, তারপরে আপনার এই যে প্রজেক্ট, বিভিন্ন ধান শস্য শ্যামলা, সেইগুলা নষ্ট হওয়ার প্রেক্ষিতে তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন। বর্তমানে নোয়াখালীর যে পরিমাণ আপনার বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছে, সেখানে কিন্তু আমাদের যে নোয়াখালীর এটা রিকভারি করতে গেলে সেখানে কিন্তু অনেক মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। লীনা, এই ছিল না আমার কাছে নোয়াখালীর সর্বশেষ খবর। জানছিলাম বন্যার খবর। বন্যার পানি নামতে থাকায় অনেক এলাকায় ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। দর্শক, এ বিষয়ে জানতে এবারে আমরা যাব লক্ষ্মীপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। আজাদ, বন্যায় জেলায় ক্ষয়ক্ষতির চিত্র আপনি কেমন দেখছেন? আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। আমি এখন আছি লক্ষ্মীপুর সদর উপজেলার বন্যা কবলিত এলাকা জাদিয়া গ্রামে। এখানে আমার পিছনে এখনো 3-4 ফুট পানি নিমজ্জিত আছে। আমরা গত কয়েকদিন থেকে লক্ষ্য করে দেখেছি লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলা বন্যা কবলিত এলাকা প্রায় 7.5 লাখ মানুষ পানিবন্দী অবস্থা আছে। এখানকার প্রায় 30,000 মানুষ আশ্রম কেন্দ্রগুলিতে আশ্রয় নিয়েছে। তারপরেও আত্মীয় স্বজনের বাড়িতে অনেকে ঠাঁই হয়েছে। এখানের মানুষ চরম দুর্ভোগ পাচ্ছেন। এখানে সরকারি এবং বেসরকারিভাবে ত্রাণ সামগ্রী যেটুকু আসছে সেইটুকু অপ্রতুল। তারপরও এখানে পানিবাহিত রোগে মানুষ আক্রান্ত হচ্ছে বিশুদ্ধ পানির অভাবে। বন্যা কবলিত এলাকার মানুষের দাবি, এখানে পানিবাহিত রোগে আক্রান্ত হওয়া মানুষগুলোকে বেঁচে থাকার জন্য এখানে বিশুদ্ধ পানির প্রয়োজন। আশ্রয় কেন্দ্রগুলিতে যেন পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি দেওয়া হয়। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদেরকে জানিয়েছেন সদর উপজেলার মধুসূদনহাট সুইচ গেটের 2টি, সদর উপজেলা মধুসূদনহাটের কয়েকটি কপাট খুলে দেওয়া হয়েছে। এখান থেকে পানি ধীরে ধীরে লক্ষ্মীপুর থেকে মেঘনা পানি নামছে। তবে এই বন্যার পানিগুলো নোয়াখালী থেকে আসছে। তবে উল্লেখযোগ্য পানি কমেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর উপজেলা থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। বন্যার খবর জানতে এখন যাচ্ছি ফেনী সোনাগাজী এলাকায়। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসান, যেহেতু বন্যার পানি কমছে ধীরে ধীরে, তো যারা ঘরবাড়ি ছেড়েছিলেন তারা তাদের বসত ঘরে ফিরে যাচ্ছেন কিনা, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? লীনা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়ন। এই ইউনিয়নের পাশে যে হুগলি খাল এবং যে খালটি মিশেছে ছোট ফেনী নদীর সাথে, সেই ছোট ফেনী নদী কিন্তু ভেঙে চুরে একাকার। এবং এই জায়গাটিতে যে বাঁধটি ছিল আমার পেছনে দেখতে পাচ্ছেন যে দুই পাড়ের মাটি ভেঙে বাঁধটি কিন্তু একেবারেই চৌচির হয়ে আছে, অর্থাৎ গাছপালা যা আছে সবই কিন্তু এখন খাল এবং নদীর সংযোগ স্থলে পড়েছে। এই খাল এবং নদীর সংযোগ স্থলে কিন্তু নোনা পানি ঢুকেছে এবং এই নোনা পানি কিন্তু তাদের যে বসত ভিটা এবং ফসলি জমি সেখানে কিন্তু ঢুকে পড়েছে। এতে তো একটি দীর্ঘমেয়াদী ক্ষতি হবেই, যে নোনা পানির কারণে, লবণাক্ত পানির কারণে চাষাবাদ যেমন বিঘ্নিত হবে, তেমনি বর্তমানে পানি নেমে যাওয়ার সাথে প্রতিনিয়ত পাড় ভাঙছে, অর্থাৎ এই নদীর দুপাশের যে বসত ভিটা সেটি কিন্তু ভেঙে গেছে। দুটো পাকা বাড়ি এখানে কিন্তু তলিয়ে গেছে এবং পাড়গুলো ভেঙে পড়ছে। পাড়ের পাশে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো কিন্তু ধীরে ধীরে
নদীতে তলিয়ে যাচ্ছে। এখানে জোয়ার ভাটার বিষয় রয়েছে। জোয়ার যখন হয় তখন আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি তা আমার কোমর পর্যন্ত কিন্তু প্রতিদিনই এখানে জোয়ারের পানি উঠছে এবং ভাটার সময় সেগুলো নেমে যাচ্ছে। যদিও নেমে যাচ্ছে কিন্তু জোয়ারের সময় যখন পানিটা ওঠে তখন কিন্তু প্রতিনিয়ত পাড়টা আছড়ে ভেঙে পড়ছে হচ্ছে নদীতে। এবং এখানে কোম্পানিগঞ্জ দাগনভূঞা হয়ে যে মুসাপুর ক্লোজার, সেই মুসাপুর ক্লোজারটি কিন্তু ভেঙে গেছে। যেই মুসাপুর ক্লোজারটি পুনর্নির্মাণ বা কোনোভাবে সেটিকে মেরামত করা না গেলে এই অঞ্চলের যে বাড়িঘরগুলো আছে, বিশেষ করে পাকা দালান এবং ইটের বা মাটির যে বাড়িগুলো আছে সেগুলো কিন্তু নদীতে তলিয়ে যাচ্ছে। এবং এখানে আমি দেখেছি যে এই এলাকাটি অনেক ভেতরে, আমরাও আসতে খুব বেগ পেতে হয়েছে। সেই জায়গাটিতে মানুষ কিন্তু অপেক্ষা করছে। এখানে তারা বলছেন ত্রাণ তো আসেনি, কোনো গণমাধ্যমও এই পর্যন্ত অর্থাৎ এই সময় পর্যন্ত কেউই আসেনি। এবং আমরা খবর পেয়ে এখানে আসলাম এবং দেখলাম যে আসলেই ব্যাপারটি খুবই ভয়াবহ অবস্থা। এবং আমি যে পাড়ে রয়েছে সেই পাড়ের সাথে পেছনে যে পাড় রয়েছে সেখানে কিন্তু স্কুল কলেজ, এটি দিয়ে তো যেতে পারছেই না স্কুল কলেজ মাদ্রাসায়। পাশাপাশি সংকটটা মূলত হচ্ছে তাদের বাড়িঘর ভেঙে কিন্তু নদীতে তলিয়ে যাচ্ছে, অর্থাৎ তারা রাতে ঘুমাতেও পারছে না। যখন জোয়ারের পানি আসছে তখন কিন্তু তারা সারা রাত বা রাতের মধ্যাংশ বা একটা অংশ কিন্তু জেগে থাকতে হচ্ছে। জোয়ারের পানি না নামা পর্যন্ত তাদের বাড়িটি ভেঙে পড়ছে কিনা সেটি তারা নিশ্চিত হতে পারছেন না। কারণ তারা যারা আছেন এখনো বাড়ি, যাদের এখনো অক্ষত আছে, তারা দেখেছেন অন্য বাড়িগুলো ভেঙে পড়ে যেতে এবং সেই বাড়ির মানুষেরা কিন্তু আশ্রয়কেন্দ্রে উঠেছে এবং বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তারা বলছেন যে পানি নেমে গেছে ঠিক আছে, কিন্তু পানি নেমে যাওয়ার পরে তারা নিজেদের মতো করে চলছে। কারণ এত প্রত্যন্ত অঞ্চলে ট্রাক বা কিছু নিয়ে এই পর্যন্ত এসে তাদের কাছে ত্রাণ পৌঁছানো আসলে অনেকটা দুষ্কর। কারণ আমরাও এসেছি মোটরসাইকেলে, অনেক দূর হেঁটে, কয়েক মাইল হেঁটে আমরা কিন্তু এখানে ঢুকেছি এবং মোটরসাইকেলে। তো সব মিলিয়ে এই জায়গাটির মানুষ একেবারে অবহেলিত এবং তারা প্রতিনিয়ত কিন্তু নদীর পাড়ে বসে থাকেন। অর্থাৎ অনেককে আমরা দেখেছি যে এখানেও আমরা যখন কথা বলছি আশপাশে কিন্তু প্রচুর মানুষ রয়েছে। তাদের অর্থ এটা দাঁড়াচ্ছে যে তারা একটা শঙ্কায় রয়েছে নদীর পাড় কখন আবার ভেঙে পড়ে, কারণ পাড়ের পাশ দিয়ে বাড়িগুলো রয়েছে। এই নদীর পাড়টি প্রায় 500 মিটার দক্ষিণে ছিল, সেটি কিন্তু এখন একেবারে বাড়ির পাশে চলে এসেছে এবং 4-5টি বাড়ি তলিয়ে গেছে। এবং আমরা আমাদেরকে নেওয়ার চেষ্টা করছি, যেহেতু দুর্গম অঞ্চল, যে বাড়িগুলো তলিয়ে গেছে এবং ভেঙে পড়ে গেছে সেই বাড়িগুলোতে আমরা কিছুক্ষণ পরে যাব এবং সেই বাড়িগুলোর মানুষ কিন্তু চলে গেছে। সব মিলিয়ে এই মুসাফপুর সোনাগাজীর এই অঞ্চলে কিন্তু মানুষ অনেকটাই অসহায় হয়ে পড়েছে এবং তারা ফেনী সোনাগাজী এলাকা থেকে জানছিলাম সেখানকার বন্যা পরিস্থিতির খবর। দর্শক, এবারে বন্যার আরো খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি কুমিল্লার স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। মাহফুজ, বন্যায় ক্ষতিগ্রস্তরা চাহিদা অনুযায়ী ত্রাণ পাচ্ছেন কিনা এই বিষয়ে কি তথ্য আছে? আমি এখন আছি কুমিল্লার বুড়িচুং উপজেলার বেড়াজাল গ্রামে। আপনাকে জানিয়ে রাখি যে পরিমাণ ত্রাণের দরকার বন্যা পরবর্তী সময়, আসলে সেই পরিমাণ ত্রাণ কিন্তু এখন আসছে না। প্রথম যে ত্রাণগুলো আসছিল সেগুলো বেসরকারি এবং সরকারি উদ্যোগে বিভিন্ন বন্যা কবলিত গ্রামে গিয়েছে। সেই ত্রাণগুলো এখন তাদের যে ত্রাণগুলো প্রয়োজন, মূলত ঔষধ, চিকিৎসা সামগ্রী এবং তাদের ঘর পুনর্নির্মাণের জন্য যেই দরকার, তাদের আর্থিক সহযোগিতা দরকার, সেগুলো মূলত এখন পর্যন্ত কোথাও আসেনি। বিশেষ করে কি পরিমাণ ঘর বাড়ি ধ্বংস হয়েছে সেই অ্যাসেসমেন্টও কিন্তু এখন পর্যন্ত তৈরি করতে পারেনি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরগুলো। তো আমি এখন মূলত যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে গুমতির বেড়িবাঁধ, যে জায়গাটা থেকে ভেঙেছে ভুরভুরিয়া, তার পাশের গ্রাম। এই গ্রামে এসে দেখলাম যে এখন বন্যার পানি সরে যাওয়ার পরে কিন্তু ভেসে উঠেছে সেই ক্ষতচিহ্নগুলো। আমি নিশ্চয়ই আপনি আমার পেছনের রাস্তাটা খেয়াল করলে দেখবেন যে পুরো রাস্তাটাই ভেঙে চৌচির হয়ে গেছে এবং এরকমই পুরো যেই 4-5টা উপজেলা প্লাবিত হয়েছে বন্যার পানিতে, পুরো 5-6টা উপজেলার রাস্তাগুলোর চিহ্নই কিন্তু প্রতিনিধিত্বই কিন্তু করছে এই রাস্তাটাও। এখানে আমরা এসে খবর নিলাম যে এই এলাকার 10টি গ্রামের মানুষ এই রাস্তাটা দিয়ে চলাচল করে এবং বন্যার পানির তোরে এই রাস্তাটা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে বলা যায়। এবং এটা পুনর্নির্মাণ না করলে কিন্তু মানুষজন এই যে পাশের জমিতে যেই পানি জমে রয়েছে সেই জমি দিয়ে কিন্তু তারা এখন যাতায়াত করছে। আর বিশেষ করে ত্রাণের যে কথাটা বললেন, এখন এই বানভাসী মানুষের জন্য দরকার ঔষধ এবং তাদের ঘরগুলো পুনর্নির্মাণের জন্য পর্যাপ্ত পরিমাণ আর্থিক কিংবা অন্যান্য যে সহযোগিতাগুলো। লিনা, এই ছিল বন্যার সর্বশেষ পরিস্থিতি। কুমিল্লা থেকে জানছিলাম সেখানকার বন্যার্তদের খবর। বন্যা দুর্গত 9 জেলায় বানভাসীদের সহযোগিতায় এগিয়ে এসেছে এনটিভি। এবার ত্রাণ দেওয়া হয়েছে লক্ষ্মীপুরে। দুর্যোগের এই সময় ত্রাণ পেয়ে খুশি বন্যা দুর্গতরা। লক্ষ্মীপুর প্রতিনিধি আবুল কালাম আজাদের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত।
স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর সাথে বিধ্বস্ত হয়েছে লক্ষ্মীপুর জেলা। গ্রামীণ জনপদের পাশাপাশি ধান, রবিশস্য, মাছের ঘের নষ্ট হয়েছে। বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে এনটিভি। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিয়া ইউনিয়নের চরবসু এলাকায় বন্যা কবলিত ১৭০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে এনটিভি। ভয়াবহ দুর্যোগের এই সময় এনটিভি ত্রাণ পেয়ে খুশি দুর্গত এলাকার মানুষ। মানুষ অনেক কষ্টের মধ্যে আছে, ঠিক সে সময় আমাদের মাঝে এনটিভির পরিবারের পক্ষ থেকে আজকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে। ডাল, চাল, আলু, তেল, অলিভ এগুলো খাইছি। আলাদা করে ধন্যবাদ। এনটিভির পক্ষ থেকে আজকে মানুষের জন্য খাবার নিয়ে আসছে এনটিভিকে ধন্যবাদ। শুধু সংবাদ আর বিনোদন নয়, দেশের প্রতিটি দুর্যোগে পাশে ছিল এনটিভি। তাই এনটিভির মতো অন্য প্রতিষ্ঠান বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ালে এ ক্ষত হয়তো দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এনটিভি নিউজ ডেস্ক। ভয়াবহ বন্যায় বরাবরের মতো মানবতার পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংগঠনটি তহবিলে আসা অনুদান ইতিমধ্যেই ১৩০ কোটি টাকায় পৌঁছেছে। ৩ স্তরে ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য নেওয়া হয়েছে নতুন নতুন পরিকল্পনা। আর প্রত্যাশার চাইতে অনুদান অনেক বেশি আসায় আগামীকাল রাত ১২টার পর তাদের তহবিলে আর টাকা না পাঠানোর অনুরোধ জানিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। ভারী আর শুকনো খাবার প্যাকেজিংয়ের বিশাল এক কর্মযজ্ঞে মুখরিত রাজধানীর বাড্ডার সাতারকুলে মাদ্রাসাতুস সুন্নাহর এই মাঠটি। স্তরে স্তরে স্তূপ করে রাখা হয়েছে চাল, ডাল, লবণ, খেজুর সহ বিভিন্ন রকমের খাবার। ১৭ কেজির প্যাকেট করে তুলে দেয়া হচ্ছে কাভার্ড ভ্যানে। বিরামহীনভাবে তা ছুটে চলছে বন্যার্ত এলাকায়। এখনো অব্যাহত রয়েছে দেশ ও প্রবাস থেকে আসা অনুদান। এটা আমার মনে হয় সাধারণ মানুষের আস্থা, আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ। ১৫ লক্ষের বেশি মানুষ টাকা দিয়েছেন, কেউ ৫ টাকা, কেউ ১ টাকা, কেউ ১০ লাখ টাকা। ১০০ কোটি টাকা ক্রস করে গেছে আমাদের তহবিল। সেটা হয়তো আরও ১০-২০ কোটি বা ৩০ কোটি হয়তো প্লাস হবে বা আরও কম বা বেশি হতে পারে। ত্রাণ বিতরণের এই বিশাল কর্মযজ্ঞে সামিল হয়েছেন ধর্ম, বর্ণ নির্বিশেষে ৩,০০০-এর বেশি স্বেচ্ছাসেবক। এদের মধ্যে দিনে রাতে মিলিয়ে এখানেই কাজ করছে নানা শ্রেণী ও পেশার ২৫০০ মানুষ। পাশাপাশি বন্যার্ত এলাকায় ত্রাণ বিতরণে নিয়োজিত আছেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক। পানি নামতে শুরু করায় নতুন পরিকল্পনা নিয়ে অনুদান গ্রহণে ইতি টানতে চাইছে সংগঠনটি। ২৫০০ মেট্রিক টন চাল আমরা কিনেছি। এই ২৫০০ মেট্রিক টন চাল আমরা ১ লক্ষ পরিবারকে, প্রত্যেক পরিবারকে ২৫ কেজি করে দিব, যাতে করে তারা সার্ভাইভ করে উঠতে পারেন। আমাদের যে ১০০ কোটি প্লাস ডোনেশন এসেছে, সেটা কোথায় গিয়ে থামবে আমরা বলতে পারছি না। যদি আমরা আগামী মঙ্গলবার রাত ১২টায় ক্লোজ করে দিব, এরপর আমরা মানুষকে বলছি যে আমাদের এই ফান্ডে যেন টাকা না দেন। ভারত থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে অনুদানের অর্থ থেকে খাদ্য সহায়তায় ৩০ কোটি, কৃষি ও ব্যবসা সহায়তায় ৩০ কোটি, গৃহ সংস্কার ও নির্মাণে ৩০ কোটি এবং শিক্ষা খাতে ২০ কোটি টাকা বরাদ্দ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সাফ নারী চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করেছেন দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। ৭ দলের আসরে এ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের সঙ্গী ভারত ও পাকিস্তান। বি গ্রুপে ৪ দল স্বাগতিক নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে লাল সবুজের দল। ভারতের বিপক্ষে পরের ম্যাচ ২৩ অক্টোবর। আগেরবারের সেমিফাইনালিস্টদের ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হয়েছিল বাংলাদেশ। ২টি সেমিফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ২৭ অক্টোবর। এরপর ৩০ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। সব ম্যাচ অনুষ্ঠিত হবে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। বহির্বিভাগ সেবা ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সব ধরনের সেবা কার্যক্রম
চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। সকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের সেবা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। আসাদুজ্জামান বলেন, ডাক্তার ও হাসপাতালের নিরাপত্তায় সরকার যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেছে। ডাক্তারদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে হাসপাতালটির পরিচালক বলেন, এখন আর ডাক্তারদের আন্দোলন চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। খুব শিগগিরই ডাক্তাররা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে ডাক্তারদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার ভোরে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে সঞ্জয় পাল নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সঞ্জয় পালের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রয়েছে। খুব শীঘ্রই তাকে ঢাকায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান। আমাদের ভর্তি আছে রোগী, সেসব ওয়ার্ডে কিন্তু যথেষ্ট পরিমাণ ডাক্তার আপনারা গেলে দেখতে পাবেন। আমরা এখন যে 2টা ওয়ার্ড দেখে আসলাম, 5-6 জন করে ডাক্তার কিন্তু ওখানে আছে। তারপরে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ এইসব রোগীদের চিকিৎসা কিন্তু কোনো অংশে ব্যাহত হচ্ছে না। আমরা আশা করছি আজকের মধ্যেই হয়তোবা ওনারা এই যে তাদের যে পূর্ণ কর্মবিরতি এটা উইথড্র করবেন। আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছি, ওনারা বিবেচনা করছেন। কুইক রেন্টালে দায়মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পছন্দের ব্যক্তিকে কুইক রেন্টালের কাজ দেয়া নিয়েও প্রশ্ন তুলেছে উচ্চ আদালত। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। সুপ্রিম কোর্টের 2 আইনজীবী হাইকোর্টে এ রিটটি দায়ের করেন। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010-এর 9 ধারায় বলা হয়েছে, এই আইনের অধীন কোনো কাজ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই আইনকে সংবিধানের লঙ্ঘন বলে মনে করেন রিটকারী অ্যাডভোকেট শাহদিন মালিক। তিনি বলেন, লুটপাট এবং আওয়ামী লীগ সরকারের দোসরদের সুবিধা দিতেই কুইক রেন্টালকে দায়মুক্তি দেওয়া হয়। একই সঙ্গে কুইক রেন্টালের চুক্তি করতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে একচ্ছত্র ক্ষমতা দেয়া কোনো সভ্য দেশে থাকতে পারে না। রিটে বিবাদী করা হয়েছে আইন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, পেট্রো বাংলার চেয়ারম্যান এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করছেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেল। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় দেখা করতে যান মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন। সভায় সিডিএ লাফেব সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। গত 14 আগস্ট হেলেন লাফেব পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং 25 আগস্ট অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। বন্যার খবর জানতে এখন যাচ্ছি চাঁদপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, চাঁদপুরে বন্যার পানি কি নামতে শুরু করেছে, আর একই সঙ্গে আমাদেরকে জানাবেন যে মানুষজন কি ঘরে ফিরতে শুরু করেছেন কিনা? শাওন, বন্যার পানি কমতে শুরু করলো, মানুষের যে দুর্ভোগ সেটা আসলে এখনো কমতে শুরু করেনি। উঁচু যেই এলাকাগুলো রয়েছে সেখান থেকে পানি একেবারে ধীরে ধীরে কমতে শুরু করেছে। আর এখনো যেই প্রত্যন্ত যে দুর্গম এরিয়া গ্রামগুলো রয়েছে সেখানে এখনো হাঁটু পরিমাণ পানি রয়েছে। আমরা আশ্রয় কেন্দ্রগুলোতে খোঁজ দিয়েছি, যে সকল আশ্রয় কেন্দ্রের আশেপাশে মানুষ পানি নিমজ্জিত ছিল তারা ধীরে ধীরে যাওয়া শুরু করেছে। এখনো যারা দুর্গম এরিয়ার মানুষ মূলত তারাই আশ্রয় কেন্দ্রে প্রবেশ করছেন, এখনো আছেন। তো তারা এখনো যেতে আরো 2-4 তাদেরকে পর্যায়ক্রমে আসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসন করা হবে। শাওন, এই যে বন্যা চাঁদপুরে হয়ে গেল, যে বন্যাতে মূলত মানুষের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ফসলি জমি, মৎস্য যে খামার রয়েছে সেগুলো প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ক্ষতি আসলে তারা কবে পুষিয়ে তারা আবার নতুন উদ্যমে কাজে ফিরবেন সেটা এখনো তারা জানেন না। তবে তারা বলেছেন যে সেটা এখন নতুন করে আবার শুরু করতে চান। এই মুহূর্তে তারা ত্রাণের বদলে মূলত চাচ্ছেন তারা কর্মসংস্থান এবং হচ্ছে যে পুনর্বাসন।
তাদের যে বাড়িঘর রয়েছে সেগুলো আসলে এখন ক্ষত বিক্ষত রয়েছে, তার পাশাপাশি সড়কগুলো একেবারে ক্ষতিগ্রস্ত রয়েছে। এই যে ক্ষতিগ্রস্ত পাশাপাশি সংস্কার কিংবা পুনর্বাসন সেটা কবে নাগাদ হবে তারাও বলতে পারছে না। মূলত তারা প্রাণের থেকে এখন হচ্ছে পুনর্বাসন যেই সকল ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত রয়েছে তারা সেটাই এখন মূলত চাচ্ছেন। তো আমি দেখেছি যে যেই সকল গ্রামগুলো রয়েছে খাল বিল থেকে পানি কিন্তু পর্যায়ক্রমে সরে যাচ্ছে। গত 2 দিন ধরে যদিও কিছুটা মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে, তাতে কিন্তু আসলে ততটা জলবদ্ধতা বাড়ছে না। তো এই ধারাবাহিকতা যদি থাকে তাহলে হয়তো মানুষের দুর্ভোগটা অনেকটাই কমে আসবে। বিশেষ করে হচ্ছে যে তারা যেই কর্মক্ষেত্র ছিল সেটাতে তারা মূলত হচ্ছে যে ফিরতে চান। তো জানছিলাম বন্যার খবর। বানের পানি না জানি আর কত কি কেড়ে নেবে, বুক থেকে এমন শঙ্কার পাথর নামছে না লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর আর রামগঞ্জের বন্যা কবলিত মানুষের মন থেকে। ভেঙে গেছে লক্ষ্মীপুরের সংযোগ সড়কও। রনি রায়হানের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান মাহমুদ। ডাকাতের মতো হুহু করে ঢুকে পড়ার ঢল অসহায় আফিয়ার কেড়েছে সম্বল। স্বামীহারা এই নারীর ভিটে মাটি নেই, নিজের ঘর নেই, ভাই বোন পরিজন কেউই নেই, যেন শূন্য দুনিয়া। অসহায়ের সব সংজ্ঞা তাই থমকে যায় আফিয়ার চোখ ভরা হতাশায়। মায়ের জায়গা থাকি এখন বাড়ি বাড়ি পানি উঠে গেছে ঘরে দুয়ারে, এখন থাকানোর জায়গা নাই, এখন স্কুল ঘরও গেছি পানি হিঙানো কিছু দেয় না। মানুষের কাজ করে দুয়ারে দুয়ারে ঘুরে খেয়ে না খেয়ে থাকা আফিয়ার ভাগ্যে বানের পানি ডেকে এনেছে নিদারুণ কষ্ট আর কষ্ট। প্রতিবন্ধী একমাত্র মেয়েটার জন্যই আফিয়ার সব চিন্তা তুলে রাখা। আমার একটা মাইয়ে আছে প্রতিবন্ধী, আমার ঘর বাড়িও নাই, আমি থাকি পারে পারে এখন পানি আর জায়গা থাকি স্কুল ঘর সাপি নাই, কত বছর চলে গেছে। আফিয়ার দিকে তাকাবার সময় কোথায়? লক্ষ্মীপুরের রামগঞ্জের কাজিরখিলের সব বাড়িতেই তো বানের পানি। তলিয়ে গেছে কবরস্থান, মাছের ঘের। চৌমুহনী থেকে লক্ষ্মীপুর যাবার প্রধান সড়কও তো গেছে ভেঙে। 1 থেকে 1.5 কিলোমিটারের সামনে গেলে আপনি দেখবেন যে 7 থেকে 8টা গাড়ি ওখানে উল্টে রয়েছে, এক একটা খাদা আমার মাজা পরিমাণ। পানির জন্য রাস্তায় কি খাদা আছে না কি আছে কেউ দেখেন নাই। গাছপালা যা কিছু আছে সবকিছু ভেঙে একদম এদিকে পানিতে নিয়ে গেছে। এখন যে আমাদের দুর্ভোগ, আমাদের এলাকা ছোট ছোট বাচ্চা ওরা যেতে পারতেছে না। মানুষের পায়ে হাঁটার সড়ক এখন পানির নিচে, তাই রাস্তার উপর দিয়েই চলছে নৌকা। এমন অবস্থা রামগঞ্জ, রামগতি কিংবা কমলনগরের পুরো এলাকা জুড়েই। এখানকার মানুষ চায় বানবাসীদের সাহায্যার্থে অন্যরা এগিয়ে আসুক। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, রামগঞ্জ, লক্ষ্মীপুর। আওয়ামী সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ সহ 18 জন মন্ত্রী ও 8 জন সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান সহ 18 জন মন্ত্রী ও 8 জন সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয় ঢাকা মহানগর দায়রা জজ আদালত। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আগামী মাসের মধ্যে চলমান অর্থ বছরের বাজেট রিভাইজ করা হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে এক বৈঠক শেষে একথা জানান তিনি। এছাড়া বাজারে 5, 10 ও 20 টাকার কাগজি নোটের অবস্থা নাজুক থাকায় দ্রুত এগুলো পরিবর্তনের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। বাজেটের সাথে কি কি করা যায় করে আমরা অহেতুক অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসম্মত করব। আর প্রজেক্টে ডক্টর ওয়াহিদুল মাহমুদ দেখবে যে যেগুলো অলমোস্ট কমপ্লিট সেগুলোতে ইস্যু করবে, আর কতগুলো আছে পাইপলাইনে, কারণ ওটার সাথে আবার ইআরডির আমার সম্পর্ক আছে, টাকা পয়সা আনা। তারা যদি বলে আমরা কন্টিনিউ করবো না, তো ডোনারদের বললো না করবো না।
আমি এটা বেশি মেজর কাজ হলো প্ল্যানিং মিনিস্ট্রি প্রজেক্টগুলো, আর ছোটোখাটো জিনিস তো বাজেট আমরা রিভিউ করছি। বহির্বিভাগ সেবা ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সব ধরনের সেবা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। সকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের সেবা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদেরকে একথা বলেন। আসাদুজ্জামান বলেন, ডাক্তার এবং হাসপাতালের নিরাপত্তায় সরকার যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেছে। ডাক্তারদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে 2 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে হাসপাতালটির পরিচালক বলেন, ডাক্তারদের এখন আন্দোলন চালিয়ে যাবার কোনো যৌক্তিকতা নেই। খুব শীঘ্রই ডাক্তাররা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে ডাক্তারদের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ATM সাইফুল ইসলাম। দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদেরকে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। সকল ওয়ার্ডে, যেসব ওয়ার্ডে আমাদের ভর্তি আছে রুগী, সেসব ওয়ার্ডে কিন্তু যথেষ্ট পরিমাণ ডাক্তার আপনারা গেলে দেখতে পাবেন। আমরা এখন যে 2টা ওয়ার্ড দেখে আসলাম, 5-6 জন করে ডাক্তার কিন্তু ওখানে আছে। তারপরে ICU, HDU, CCU এইসব রুগীদের চিকিৎসা কিন্তু কোনো অংশে ব্যাহত হচ্ছে না। আমরা আশা করছি আজকের মধ্যেই হয়তো বা ওনারা এই যে তাদের যে পূর্ণ কর্মবিরতি এটা উইথড্র করবেন। আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছি, ওনারা বিবেচনা করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রুদ্র সেনের বাবা মায়ের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে দিনাজপুর শহরের পাহাড়পুরে রুদ্র সেনের বাড়িতে যান তিনি। রুদ্র সেন সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শাহজালাল বিশ্ববিদ্যালয় আন্দোলনের সময় রুদ্র সেন মারা যান। রুদ্র সেনের বাবা মায়ের সাথে সমবেদনা জানান জামায়াতের আমির। এরপরে ডাক্তার শফিকুর রহমান দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে দোয়া এবং সমাবেশে বক্তব্য রাখেন। চলমান শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল আশুলিয়ায় 35টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আশুলিয়ার শিল্প পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস, নতুন নিয়োগ, আন্দোলনকারী শ্রমিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া সহ 11 দফা দাবিতে সকালে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সামনে বিক্ষোভ করে শ্রমিকেরা। চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ কর্মসূচি শুরু করলে 35টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এক পর্যায়ে শিল্প পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের আশ্বস্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। লক্ষ্মীপুরের কোমলনগরে বন্যা কবলিত এলাকায় শিশু খাদ্য সহ 700 দুর্গত পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। দিনব্যাপী উপজেলার চরকাদে ইউনিয়নের বাদামতলী সহ বিভিন্ন এলাকায় আসুন কিছু করি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি নামক সংগঠনের উদ্যোগে এসব ত্রাণ বিতরণ করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা হাসানুল ইসলাম রায়হানের নেতৃত্বে জেলার দুর্গম এলাকায় দুর্গতদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় সংগঠনের সদস্যরা কোমর এবং বুক পানি অতিক্রম করে দুর্গত ঘরে ঘরেও ত্রাণ পৌঁছে দেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব দেবার প্রক্রিয়া আগামী 7 দিনের মধ্যে 5 সদস্যের একটি কমিটি ঠিক করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব বলেন তিনি। আর পরবর্তী 7 দিনের মধ্যে সম্পদের হিসেব জমা দেবার প্রক্রিয়া শুরু হবে এবং না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকনউদ্দিন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসেব দিতে নির্দেশ দেওয়া হয়। কতদিনের মধ্যে ও কিভাবে তা দিতে হবে সেই প্রক্রিয়া ঠিক করতে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে সোমবার জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। 7 দিনের মধ্যে কমিটির পক্ষ থেকে প্রক্রিয়া ঠিক করা হবে ও পরবর্তী 7 দিনের মধ্যে হিসেব জমা দেওয়া শুরু হবে বলেও জানান তিনি। এখানে আছে দুর্নীতি দমন কমিশনের সচিব মহোদয়, এনবিআর এর একজন প্রতিনিধি, অর্থ বিভাগের একজন প্রতিনিধি, সিএনএ আমরা যে কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল বলি ওনার একজন প্রতিনিধি, এবং এই মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত আমাদের যে উইং আছে, এটা উইং চিফ আগে বলতো জয়েন্ট সেক্রেটারি, এখন এডিশনালি থাকে, উনি এটার মেম্বার সেক্রেটারি। এই কমিটি করে দেওয়া হয়েছে, তাদেরকে টাইমলাইন আমরা দেবো, একটা ন্যূনতম সময় তারা কি করবে, একটা ফরম্যাট রেডি করবে, নট মোর দ্যান 7 days যদি ফরম্যাটটাই চাই। আচ্ছা, ফরম্যাট চাওয়ার পর আমরা প্রসেস করে সরকারের সিদ্ধান্ত কে কোথায় কবে দিবে
এটা সিদ্ধান্ত হবে আমাদের এই মন্ত্রণালয়, যেমন শৃঙ্খলা শাখা আছে, সব মন্ত্রণালয়ের আছে, সব ডিপার্টমেন্টের বিভিন্ন সেটের অফিসার আছে, আমরা বলে দেবো অমুকের কাছে জমা দেবে। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান কেউ সম্পদের হিসেব না দিলে কি হবে, আর জমা দেয়া তথ্য প্রকাশ করা হবে কিনা। ব্যাংকের হাজবেন্ডের অ্যাকাউন্টের তথ্য ওয়াইফকে দিতে পারেন না, ওয়াইফের অ্যাকাউন্ট তথ্য হাজবেন্ডকে দিতে পারেন, জানেন একসাথে কিছু ফান্ডামেন্টাল রুলস, এগুলো নিয়ে আমরা নতুন করে কথা বলতে চাই না। যারাই পাবলিক অফিস হোল্ড করে, মানে বেতন খায়, তারা এটার মধ্যে সবাই জমা না দিলে খবর আছে। এবার সোজা কথা, আইনানুগ খবরটা আমরা ওই চিঠি যখন দেবো তখন দিয়ে দেবো, ওই চিঠির মধ্যে খবরটা দেওয়া থাকবে। 7 দিনের মধ্যে সব জেলায় ডিসি নিয়োগ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানান জনপ্রশাসন সচিব। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় পার্টির মঞ্জু গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিকেলে রাজধানী ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে মিন্টু রোড ডিবি কার্যালয়ে রয়েছেন তিনি। গোয়েন্দা কর্মকর্তারা জানান তার বিরুদ্ধে 5টি হত্যা মামলা রয়েছে। আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি জাতীয় পার্টির একটি অংশের নেতা, যা জেপি নামে পরিচিত। এদিকে ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম আখতারুজ্জামান এ আদেশ দেন। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। এস আলম কোম্পানির গাড়িতে চড়াকে অসাবধানতা ও অনিচ্ছাকৃত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে পুরো ঘটনা তুলে ধরে তিনি বলেন, 28 আগস্ট নিজ নির্বাচনী এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যেতে যে গাড়ি ব্যবহার করেছেন সেটা কার তা তিনি জানতেন না। এস আলমের গাড়ির ঘটনায় কোনো ষড়যন্ত্র দেখছেন কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদের দোষরদের চিহ্নিত করে তাদের বিচারে মুখোমুখি করা অগ্রাধিকার পাওয়া উচিত। গুম খুনের হোতাদের মুখোশ যাতে উন্মোচিত হয়, গণমাধ্যমকে এ বিষয়ে খবর পরিবেশনের আহ্বান জানান তিনি। সেই গাড়িটি কার সেই মুহূর্তে আমি তো ওই চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না। আমি তখন অনেকটা আবেগাপ্লুত ছিলাম। আমার দেশবাসীর ভালোবাসায় সিক্ত হচ্ছিলাম এবং মনের মধ্যে মা বাবার কবর জিয়ারতের বাসনায় মগ্ন ছিলাম। তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ নেয়ার। আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির বা তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম। তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে একসাথে কাজের ধারাবাহিকতা বজায় রাখার কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। বিকেলে রাজধানী মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন রাষ্ট্রদূত। আর রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান জামায়াত আমির। একই সাথে এদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময়সীমা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত কোনো মন্তব্য করেননি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আশা করছি আগামী দিনগুলোতে আমাদের এই ধরনের মিউচুয়াল ডায়ালগ অব্যাহত থাকবে দুই দেশের স্বার্থে। আমরা অনুরোধ করেছি তারা যেন বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টকে আরও বেশি ইনক্রিজ করেন। আমরা আশা করছি যে তারা এটা সক্রিয় বিবেচনায় নেবেন। রোহিঙ্গা ইস্যুতে আমরা অনুরোধ করেছি যে তাদের পুনর্বাসনের রিপ্যাট্রিয়েশনের জন্য তারা ইফেক্টিভ রেজিস্ট্রেশনবিহীন ইলেকট্রনিক রিকশা ও ভ্যানের মতো সকল মোটরযানের চালকদের লাইসেন্স বাধ্যতামূলক করা এবং ব্রেক লাইট ও ইন্ডিকেটর ব্যবহার নিশ্চিত করা মর্মে রুল ইস্যু করেছে হাইকোর্ট। আমরা দেখছি যে কোনো ইলেকট্রিক রিকশা বা ভ্যানের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সটা তাদের কারোই ড্রাইভিং লাইসেন্সটা নাই এবং দেখা যাচ্ছে যে একদম কম বয়সী বাচ্চারাও ইলেকট্রিক রিকশা চালাচ্ছে রাস্তায় এবং এটাতে যেটা হচ্ছে যে তারা ড্রাইভিং রুলস জানে না এবং এতে দেখা যাচ্ছে যে রাস্তায় অনেক ধরনের দুর্ঘটনা হচ্ছে। মোটরযান চালানোর জন্য যাতে অবশ্যই চালকদের ড্রাইভিং লাইসেন্স থাকাটা কম্পালসারি করা হয়। ফের দাম বাড়ল বোতলজাত এলপিজির। 12 কেজির বোতলজাত এলপিজির দাম 44 টাকা বেড়ে খুচরা পর্যায়ে 1421 টাকা নির্ধারণ করা হয়েছে, যা সন্ধ্যা থেকে কার্যকর।
দুপুরে বিআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এই নতুন দাম নির্ধারণ করেন। তিনি জানান, এখন থেকে বিআরসি নির্ধারিত দামে ক্রেতারা যাতে খুচরা বাজারে এলপিজি কিনতে পারেন তা তদারকি করবে কমিশন। বিআরসির কাছে আবারও গ্যাস বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা ফিরিয়ে দেয় সন্তোষ জানায় কমিশন। এখন থেকে মন্ত্রণালয়ের নির্বাহী আদেশের বদলে গণশুনানির মাধ্যমে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করবে কমিশন। আগামী মাসে বিআরসির পূর্ণাঙ্গ নতুন কমিশন গঠিত হবে। এরপরই সিদ্ধান্ত হবে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম সমন্বয়ের বিষয়টি। 12 কেজি সিলিন্ডারের যে মূল্য নির্ধারণ করা হয়েছিল 1377 টাকা, সেটি সেপ্টেম্বর 2024 মাসে এসে একটু বেড়েছে। 12 কেজি সিলিন্ডারের মূল্য সেপ্টেম্বর 2024 মাসে হবে 1421 টাকা, অর্থাৎ প্রতি 12 কেজিতে এখানে বেড়েছে 44 টাকা। সরকারের যে কাজের যে ধারা, এতে আমরা বুঝতে পারছি যে এটা বিআরসি করবে এখন থেকে। আমরা প্রত্যাশা করতেছি যে সামনে আমরা যে এই যেটা সরকারের সঙ্গে আলোচনা করেই আমরা এই ক্ষমতাটা প্রয়োগ শুরু করব বলে বিশ্বাস করি। আওয়ামী সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ সহ 18 জন মন্ত্রী ও 8 সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান সহ 18 মন্ত্রী ও 8 জন সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয় ঢাকা মহানগর দায়রা জজ আদালত। আলোচিত মুনিয়া হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়ে পিবিআই প্রতিবেদন পুনঃ তদন্তের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ শহীদুল করিম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। এর আগে 2021 সালে 26 এপ্রিল গুলশানে ইব্রাহিম রিপনের বাড়ি থেকে কলেজ ছাত্রী মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আলোচিত এই মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সাইম সোবহানের সংশ্লিষ্টতা বিষয়ে অভিযোগ করে তার বোন। গুলশান থানা পুলিশ আনভীরকে বাদ দিয়ে প্রতিবেদন দিলে তার বিরুদ্ধে না রাজির আবেদন দিয়েছিল তার পরিবার। দুইটি তদন্তই প্রভাবিত হয়ে সম্ভবত ঘুষের মাধ্যমে ফাইনাল রিপোর্ট দিয়েছিল। পিবিআইয়ের ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে আমরা নারাজি দিয়েছিলাম। আমরা সেইটার এগেনস্টে আজকে আপিল শুনানি করেছি, আপিল গ্রহণ করেছে এবং আপিল নোটিশ সার্ভ করার পরে দ্রুত শুনানি করে এইটা পুনঃ তদন্তে যাবে বলে আমরা আশা করি। ক্রীড়াঙ্গনের বাস্তব অবস্থা বুঝতে ক্রীড়া সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরামর্শগুলো নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন আসিফ মাহমুদ। দেশের বিভিন্ন বিভাগ আর জেলায় বানিয়ে রাখা হয়েছে অনেক স্টেডিয়াম, কিন্তু বাস্তবে সেগুলোতে কোনো খেলাই হয় না। বছরের পর বছর তালাবন্দি থাকায় অবকাঠামোগুলো নষ্ট হচ্ছে। তাই সারা দেশে স্টেডিয়াম না বানিয়ে শিশু কিশোরদের জন্য খোলা খেলার মাঠ প্রস্তুতের পরামর্শ দিয়েছেন সাংবাদিকরা। এছাড়াও দেশের প্রতিটি স্কুলে খেলাধুলা চালু রাখা সহ ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়ার কথাও জানিয়েছেন অনেক সাংবাদিক। সেই সাথে ক্রীড়াঙ্গনে অনিয়ম আর দুর্নীতি তুলে ধরতে অনুসন্ধানী সাংবাদিকতার উপর জোর দিতে বলেন তিনি। আমরা ইতিমধ্যেই কিছু পদক্ষেপ নিয়েছি এবং সে অনুযায়ী আমরা কাজ করছি। যেমন জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং উপজেলা ক্রীড়া সংস্থার ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। সেগুলোকে বিরাজনীতিকরণ করার জন্য এবং যারা ক্রীড়ানুরাগী এবং ক্রীড়া সংশ্লিষ্ট তাদেরকে দিয়ে পুনর্গঠন করার জন্য নির্দেশনা দিয়েছে এবং ফেডারেশনগুলোকেও যাতে সেভাবে পুনর্গঠন করা যায় সেই জন্য একটা সার্চ কমিটি আমরা গঠন করেছি।